বিড়ি, সিগারেট, মদ, গাঁজা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ওসব ছাড়ুন, এর চেয়ে গল্প শোনার নেশা করুন। সাবস্ক্রাইব করুন দ্য ডার্ক আওয়ার টেলসকে, আর শুনতে থাকুন আজকের গল্প। যেখানে অন্ধকারই আলো, মানবিক শব্দটা যেখানে অর্থহীন, সেই চূড়ান্ত অনিশ্চয়তার গভীর মহাকাশের অন্ধকার অঞ্চলে ঘুরে চলা চেতন শক্তিপুঞ্জ থেকে উঠে আসা দানবের দল সাম্রাজ্য গড়েছিল পৃথিবীর বুকে। আজও তারা ঘুমিয়ে আছে উপযুক্ত সময়ের প্রতীক্ষায়। H.P. লাভক্রাফটের কথায়, "The oldest and strongest emotion of mankind is fear, and the oldest and strongest kind of fear is fear of the unknown." আজ শুনবেন H.P. লাভক্রাফটের গল্প অবলম্বনে সময়ের ওপারে। ক্যাবট মিউজিয়ামের কিউরেটর লেট রিচার্ডসনের ডায়েরি থেকে। 1878 সালের 11ই মে মালবাহী জাহাজ এরিডানাস নিউজিল্যান্ড থেকে চিলি যাবার পথে একটি নতুন আগ্নেয় দ্বীপের সন্ধান পায়। পিরামিডীকৃত দ্বীপটার এবড়ো খেবড়ো গা বেয়ে উঠবার সময় জাহাজের নাবিকরা তার গায়ে দীর্ঘকাল জলে ডুবে থাকবার অসংখ্য চিহ্ন দেখেছিল। তার জমিতে ছড়িয়ে থাকা পাথরের স্তূপের গড়ন ও তার গায়ে খোদাই দেখে তারা অনুমান করে সেগুলো কোনো দানবিক চেহারার ঘর বাড়ির অংশ। তবে সমুদ্রের সেই নির্জন অঞ্চলে তেমন কোনো সভ্যতার খবর বা ইতিহাস কিছুই থাকার ছিল না। সেই ব্যাপারটাই প্রত্নতত্ত্ববিদদের কাছে একটা ধাঁধা হয়ে রয়েছে। দ্বীপটা ঘুরে দেখতে গিয়ে নাবিকরা সেখানে পাথর কুঁদে তৈরি একটা সমাধি কক্ষ খুঁজে পায়। সম্ভবত তা কোনো ভূগর্ভস্থ সমাধিস্থলের অংশ। সমাধিস্থলের ভেতরে একটা মমি জড়সড় ভঙ্গিতে বসা অবস্থায় পড়েছিল। এই মমিটি এবং সমাধি কক্ষের গায়ের দেওয়ালে থাকা কিছু ভয়াল দর্শন খোদাই কর্ম নাবিকদের প্রাথমিকভাবে ভয় পাইয়ে দিলেও খানিক বাদে ভয় কাটিয়ে উঠে তারা মমিটিকে ভালো করে পরীক্ষা করতে গিয়ে তাদের কাপড়ের মধ্যে ইঞ্চি চারেক লম্বা একটা চুল পায়। তার মধ্যে নীলাভ সাদা রঙের একটা পাতলা জিনিসের টুকরো পাকানো অবস্থায় রাখা ছিল। এর গায়ে অজানা কোনো ধূসর বর্ণের লিপিতে কিছু লেখাও আবিষ্কার করে তারা। সমাধি কক্ষের মেঝেতে একটা বন্ধ দরজার উপস্থিতি নজরে এলেও তা খুলে দেখবার মতো যন্ত্রপাতি নাবিকদের কাছে না থাকায় তারা সে চেষ্টা করেন। কেবল মমি ও চোঙটি উদ্ধার করে তারা ফিরে আসে। খবর পেয়ে ক্যাবট মিউজিয়াম মমি ও চোঙটিকে নিজেদের সংগ্রহে আনে এবং কিউরেটর পিকম্যান সমাধি কক্ষটিকে সরেজমিনে দেখবার জন্য একটি স্ক্রুনারের বন্দোবস্ত করে ভালপারাইসোর দিকে রওনা হন। সমুদ্রের নির্দিষ্ট জায়গায় হাজির হয়ে তাকে হতাশ হতে হয়, কারণ সেখানে কোনো দ্বীপের চিহ্ন ছিল না। সম্ভবত কোনো ভূকম্পনের ফলে জলের ওপরে উঠে আসা দ্বীপটি দ্বিতীয় কোনো ভূকম্পনে ফের তলিয়ে গেছে। দ্বীপটি নিয়ে বলা বাহুল্য এরপর আর কোনো অনুসন্ধান হয়নি। বস্টনের একটি পুরনো প্রাসাদ জুড়ে গড়ে ওঠা ক্যাবট মিউজিয়াম
শিল্প নয় এমন প্রত্নতত্ত্ব বস্তু সংগ্রহ ও প্রদর্শন করে থাকে। স্বাভাবিকভাবে তা সাধারণের মধ্যে বিশেষ জনপ্রিয় নয়, তবে বিজ্ঞান মহলে তার একটি বিশিষ্ট স্থান রয়েছে। স্থানীয় মানুষজনের তাকে নিয়ে গর্বও ছিল, তবে সাম্প্রতিক কিছু ভীতিপ্রদ ঘটনা এই প্রতিষ্ঠানের ভাবমূর্তিতে গুরুতর আঘাত দিয়েছে। মিউজিয়ামের দ্বিতীয় তলের মমি প্রদর্শনশালাটি তার উন্নত মানের সংগ্রহের জন্য গোটা আমেরিকায় বিখ্যাত। মিশরীয়, কপ্টিক বা রেড ইন্ডিয়ানদের প্রাগৈতিহাসিক মমির মতো বহু সংগ্রহ তাকে সমৃদ্ধ করেছে। তবে তাদের মধ্যে সেই দ্বীপ থেকে উদ্ধার করা অপরিচিত মমিটি 1879 সাল থেকে এখানকার প্রধান দ্রষ্টব্য হয়ে উঠেছে। মমিটি কোনো অজানা জাতির মাঝারি উচ্চতার একজন মানুষের। তার মুখের সামনে ধরা হাত, ঠেলে বেরিয়ে আসা চোয়াল ও জড়সড় দেহভঙ্গি মৃত্যুর মুহূর্তে তীব্র কোনো ভয়ের সাক্ষ্য দেয়। তার চোখ দুটি এতটাই চেপে বন্ধ যে মণিগুলি মনে হয় ঠেলে বেরিয়ে আসবে। মাথায় এখনো সামান্য চুল অবশিষ্ট আছে। গোটা শরীরটাই অদ্ভুত ধূসর রঙে। খানিকটা চামড়া ও পাথরে গড়া একটি মূর্তি বলেই সেটিকে মনে হয়। কোন পদ্ধতিতে এই ধরনের মমি তৈরি করা সম্ভব হয়েছে তা বিশেষজ্ঞরা উদ্ধার করতে পারেননি। তার শরীরে লেগে থাকা পোশাকের উপাদান বা নকশাও সম্পূর্ণ অপরিচিত বলেই বিশেষজ্ঞদের দাবি। মমিটি সবসময় দর্শকদের মনে তীব্র ভয়ের জন্ম দিত। রহস্যময় উৎস আর তার গায়ে প্রাচীনত্বের ছাপ যে ভয়ের আংশিক কারণ হলেও আসল কারণটা ছিল তার শরীরের সেই অকল্পনীয় ভয়ের চিহ্নগুলো। বিশেষজ্ঞরা অনুমান করেন প্রশান্ত মহাসাগর অঞ্চলে এককালে কোনো সুপ্রাচীন সভ্যতার অস্তিত্ব ছিল। ইস্টার আইল্যান্ডের রহস্যময় মূর্তি কিংবা প্রোপেন ও নানমাটারের অতিকায় মেগালিথিক ভাস্কর্যে তার স্বাক্ষর রয়েছে। সম্ভবত কোনো এক সময় এখানে একটি মহাদেশ ছিল। মেলানেশিয়া ও পলিনেশিয়ার দ্বীপপুঞ্জ সেই সমুদ্রে তলিয়ে যাওয়া মহাদেশেরই অবশিষ্টাংশ বলে মনে করেন অনেক বিশেষজ্ঞরাই। তাহাতি ও অন্যান্য কিছু দ্বীপের প্রচলিত লোককথা ও বিশ্বাসে এ সম্পর্কে কিছু বিস্ময়কর উল্লেখের প্রমাণ মেলে। মমিটির বয়স বা অন্য কোনো পরিচয় অনুমান না করতে পারলেও প্রত্নতত্ত্বের বিভিন্ন জার্নাল এটিকে সেই বিলুপ্ত মহাদেশ তত্ত্বেরই আর একটা প্রমাণ হিসেবে দাবি করেছে। আর এর প্রাচীনত্ব নিয়ে এত বিভিন্ন ধরনের মতামত এসেছে যা একই সঙ্গে বিস্ময়কর এবং হাস্যকর বটে। মমির সঙ্গে পাওয়া চুন ও তার ভেতরের লিপিকে পরীক্ষা করেও তার পরিচয় খুঁজবার চেষ্টা করা হয়েছে, কোনো লাভ হয়নি। চোঙটি কোনো অজানা চকমকে ধাতুর তৈরি। কোনো রাসায়নিক পরীক্ষাতেই তা সামান্যতম প্রতিক্রিয়াও দেখায়নি। এর গায়ে খোদাই করা নকশাগুলো বিজ্ঞানীদের সামনে একটা দ্বিতীয় ধাঁধা তৈরি করেছে। সৃষ্টি ছাড়া এই নকশাগুলো জ্যামিতির কোনো সূত্রকেই মানে না। এদের গাণিতিক মডেল তৈরির চেষ্টাও ব্যর্থ হয়েছে। চোঙের ভেতরে একই উপায়ে তৈরি একটা কাঠিতে জড়ানো একটা পাট পাওয়া গেছে। সেটিও যে কি দিয়ে তৈরি তা বোঝা যায়নি। এর গায়ে আঁকা চিত্রলিপিগুলো পৃথিবীর সমস্ত প্রধান প্রত্ন গবেষণা কেন্দ্রে পাঠানো হয়েছে, কিন্তু তার পাঠোদ্ধার তাতেও সম্ভব হয়নি। তবে সাফল্য যে একেবারেই আসেনি তা নয়। আবিষ্কারের পর প্রায় 5 দশকের নিরন্তর গবেষণায় এর চিত্রলিপির কিছু কিছু অক্ষরের সাথে অন্য কয়েকটি প্রাচীন পুঁথিতে আঁকা
কিছু আদিম চিহ্নের সাদৃশ্য খুঁজে পাওয়া গিয়েছে। বিস্তৃত হাইপারবোরিয়ার সৃষ্টি আইবনের পুঁথি, প্রাচীন নারকোটিক পুঁথির টুকরো টাকরা, যার বয়স মানব সভ্যতার থেকে বেশি বলে সন্দেহ করা হয়, সেই পুঁথির কিছু অংশ, এবং উন্মাদ আরব আব্দুল আল হাজরেদের কুখ্যাত গ্রন্থ নেক্রোনমিকনের সাদৃশ্য পাওয়া গেছে। তবে এই সাদৃশ্য প্রমাণ করা যায়নি। এর প্রধান কারণ, দীর্ঘ 50 বছর ধরে এ গবেষণায় নেতৃত্ব দিয়েছেন কেবল প্রত্নতাত্ত্বিক আর প্রত্নবিজ্ঞানীরা। যেহেতু 20 শতাব্দীতে জাদু ও তন্ত্র চর্চা গবেষণায় তার পুরনো গুরুত্ব একেবারেই হারিয়েছে, তাই অলৌকিক সাধনার বিশেষজ্ঞদের কাছে মিউজিয়াম কর্তৃপক্ষ কখনোই কোনো পরামর্শ চায়নি। চাইলে হয়তো সাদৃশ্যগুলো আর তার অর্থ অনেক আগেই ধরা পড়তে পারত। সেক্ষেত্রে সাম্প্রতিক অঘটনগুলো এড়ানো যেত বলেই আমার বিশ্বাস। কিন্তু এই অঘটনগুলো প্রচার মাধ্যমে তীব্র ঝড় তোলবার আগে অবধি তন্ত্র ও প্রাচীন জাদু চর্চার কোনো বিশেষজ্ঞরই নজর এদিকে পড়েনি। এ কাহিনীর পরবর্তী অধ্যায় শুরু হয় 1931 মার্চে। ততদিনে সাধারণ মানুষ ও প্রচার মাধ্যম এর কথা ভুলে গিয়েছে। এই সময় ফ্রান্সের কুখ্যাত ফসফ্রাম দুর্গের ভগ্নাবশেষ থেকে কিছু বিচিত্র প্রত্ন সামগ্রী ও কয়েকটি প্রাচীন মমি ক্যাবাটের সংগ্রহশালায় এসে পৌঁছায়। এর বিষয়ে রবিবাসরীয় প্রবন্ধের মাল মশলা সংগ্রহের জন্য বস্টন পিলার এক তরুণ সাংবাদিককে মিউজিয়ামে পাঠায়। মিউজিয়ামে এসে রেনাল্ড নামের এই সাংবাদিক ফসফ্রামের রহস্যের বদলে হঠাৎ করেই প্রশান্ত মহাসাগর থেকে পাওয়া সেই মমি ও তার লিপির বিষয়ে নতুন করে কৌতূহলী হয়ে ওঠে। এরপর মাসখানেক ধরে মিউজিয়াম কর্তৃপক্ষের কাছে আতঙ্ক হয়ে উঠেছিল রেনল্ড। তার অসুস্থ উগ্র কৌতূহল মমি ও তার লিপির বিভিন্ন ছবি তোলার জন্য নিয়মিত উৎপাত, জাদুঘরের পাঠাগারে সাগরে তলিয়ে যাওয়া মহাদেশের বিষয়ে যে কোনো লেখার খোঁজ, ঘন্টার পর ঘন্টা কাটানো, ওয়াইডিনারের লাইব্রেরিতে নিষিদ্ধ নেক্রোনমিকনের পুঁথি দেখে এসে তার ক্রমাগত প্রলাপ ও উদ্ভট প্রশ্নে আমাদের জর্জরিত করে তোলা, এইসব মিলিয়ে প্রায় 1 মাসের জন্য আমাদের দুঃস্বপ্ন হয়ে উঠেছিল সে। 5 এপ্রিল রোনাল্ডসের অতিরঞ্জিত চমৎকার একটা প্রবন্ধ প্রকাশ পায়। সঙ্গে সঙ্গে মিউজিয়ামে সাধারণ জনতার কট্টালিকা প্রবাহ শুরু হয়ে যায়। দিনের পর দিন অশিক্ষিত জনতার ভিড় ও হট্টগোলে সে সময় ক্যাবেটের রুচিশীল প্রদর্শন কক্ষ যে কোনো মফস্বলের হাটের চেহারা ধরেছিল। তবে রোনাল্ডের ওই অর্ধশিক্ষিত প্রবন্ধের সঙ্গে ছাপা হওয়া ছবিগুলো যেহেতু অবিকৃত ছিল, তাই সেগুলো চোখে পড়ায় নতুন কিছু পণ্ডিত ও দর্শক এ বিষয়ে উৎসাহী হয়ে ওঠেন। প্রবন্ধটা প্রকাশের কিছুদিন বাদে এই রকমই একজন দর্শক ক্যাবাটে এসে হাজির হন। বাদামি চামড়ার এই এশীয়র মাথায় পাগড়ি, মুখে ঘন চুলদাড়ি। নিজের পরিচয় তিনি দেন স্বামী চন্দ্রপুত্র হিসেবে। ঠিকানা দেন ওয়েস্ট এন্ডের একটা ঘিঞ্জি এলাকার। সামান্য পরিচয়েই তন্ত্র ও জাদুবিদ্যায় বিস্ময়কর পাণ্ডিত্যের প্রমাণ রেখেছিলেন তিনি। অজানা লিপিটার কিছু কিছু অক্ষরের সঙ্গে অন্য আদিম পুঁথিদের মিলগুলো দেখে খানিক আবেগতাড়িতও হয়ে পড়েন তিনি। বস্টন পিলারের প্রবন্ধ যে সাড়া তুলেছিল, জুন মাস নাগাদ দেখা গেল তা দুনিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে।
অজস্র প্রতিষ্ঠান ও সংবাদ মাধ্যমের আসা যাওয়ায় ক্যাবেটির আবহাওয়ার পুরানো গাম্ভীর্য একেবারেই নষ্ট হয়ে যায়। এই কৌতূহলী অনুসন্ধানের একটা ফল হয় নিউ অরলিয়েন্সের অকাল্ট রিভিউ পত্রিকায়। তন্ত্র গবেষক এটিএল লরা মারিনি একটা গবেষণাপত্র। এতে তিনি ক্যাবটের লিপির সঙ্গে ভন জুঞ্জের নামহীন তন্ত্রের কালো পুঁথি একটা তুলনামূলক আলোচনা করেন। বিভিন্ন প্রাগৈতিহাসিক প্রস্তরগাত্র থেকে উদ্ধার করা কিছু চিত্রলিপি একত্রিত করা হয়েছিল। 1839 সালের ডুসেলডর্ফ থেকে প্রকাশিত কুখ্যাত এই বইটিতে এর চিত্রলিপির সঙ্গে জড়িত যে কাহিনীগুলো জুনজুয়ের গবেষণায় উঠে এসেছিল সেগুলো ভয়াবহ তো বটে, সেই সঙ্গে এর বিভিন্ন তথ্যের উৎসের ব্যাপারেও যে ইঙ্গিতগুলো তিনি করে গেছেন সেগুলো যথেষ্ট অস্বস্তিকর। বইটি প্রকাশের বছর ঘুরবার আগেই রহস্যজনকভাবে মৃত্যু হয় জুনজুর। কালো পুঁথির চিত্রলিপির সঙ্গে ক্যাবটের রহস্যময় লিপি বেশ কিছু সাংকেতিক চিহ্নের অকাট্য মিল প্রমাণ করেন লরা তার প্রবন্ধে। সেই সঙ্গে লরার অন্য একটা সিদ্ধান্ত বিদগ্ধ মহলে সাড়া জাগিয়েছিল। তা হল কালো পুঁথির সেই কাহিনীগুলোতেও বারংবার উঠে এসেছে একটা চুং ও তার মধ্যে রাখা একটা লিপির কথা। লরার গবেষণাপত্র আর তার উপর ভিত্তি করে সংবাদ মাধ্যমেও হইচই পড়ে যায়। বলা বাহুল্য ক্যাবেটের দর্শক সংখ্যাও সেটা 3 গুণ করে দিয়েছিল। আমি নিজেও এবার বিষয়টা নিয়ে কৌতূহলী হয়ে উঠি। তারপর জুনজুর সুবিশাল বইটার একটা সংস্করণ জোগাড় করে তা পড়ে ফেলি। এ সংস্করণে বইটির বেশ কিছু অংশ অমানবিক ও অতিলৌকিক হিংস্রতার অভিযোগে বাদ দেওয়া হয়। তা সত্ত্বেও যেটুকু ইঙ্গিত আমি পেয়েছিলাম তাতে ভাগ্যকে ধন্যবাদ দিয়েছিলাম যে মূল বইটা পড়বার দুর্ভাগ্য আমার হয়নি। পরিচিত সময়ের সীমা ছাড়িয়ে বহুদূর অতীতের কোনো বিস্তৃত মহাদেশের গল্প শোনায় সেই বই। আদিম নাকাল ভাষার উপকথায় বলা হয়েছে সে সভ্যতা 2 লক্ষ বছরেরও বেশি পুরানো। ইউরোপে তখনও মানুষ আসেনি। হারিয়ে যাওয়া হাইপারবোরিয়ায় তখন আকারবিহীন সাথুগন্ডোয়ার উপাসনা হতো। এক জায়গায় উল্লেখ আছে মু অঞ্চলে আদিম কণা উপজাতির বাসা বাঁধবার কথা। এই যাযাবরের দল সেখানে প্রথম ঘর বাঁধতে এসে দানবিক কিছু পাথুরে ঘরবাড়ির ধ্বংসস্তূপ আবিষ্কার করেছিল। তাদের প্রবাদ বলে দূর নক্ষত্রলোকের অন্ধকার ইউগথ গ্রহের বাসিন্দারা সেইখানে নেমে এসেছিল। তখনও সদ্যজাত পৃথিবী প্রাণহীন। সেখানেই অগণিত যুগ ধরে রাজত্ব করে তারপর তারা হারিয়ে যায়। পড়ে থাকে দ্বীপের মাঝখানে ইয়াতিক খো পর্বতের মাথায় তাদের সুবিশাল দুর্গ। সে দুর্গের মেঝের নিচে সমাধি কক্ষে ঘুমিয়ে থাকেন শেষ মৃত্যুহীন ইউগথ গাটানোথোয়া। সে পর্বতকে সভয়ে এড়িয়ে যেত আদিম মানুষের দল। দূর থেকে তার মাথায় দাঁড়ানো দুর্গের মাথা গোলানো জ্যামিতিক নকশা দেখে অবাক হতো শুধু। তারা বিশ্বাস করত গাটানোথোয়া বলি চান, সে বলি না পেলে তিনি জেগে উঠবে, সমাধি ছেড়ে অতিকায় তলতলে শরীর নিয়ে নেমে আসবেন দুর্গ থেকে। আর তাহলে জীবন্ত নরক বাস হবে বসতির বাসিন্দাদের। কারণ তার দিকে কারো চোখ পড়লে সঙ্গে সঙ্গে সে পাথর হয়ে যাবে, অথচ মৃত্যু হবে না তার। পাথরে শরীরের মধ্যে অনন্তকাল ধরে জেগে থাকবে তার মস্তিষ্ক।
যুগ যুগান্ত ধরে নরক যন্ত্রণা সয়ে চলবে সেই কারাগারে, যতদিন না প্রকৃতি তার শরীরকে ক্ষয় করে মুক্তি দেন তার উন্মাদ হয়ে যাওয়া চেতনাকে। তারা বিশ্বাস করত সে অভিশাপ থেকে তাদের মুক্তি দেবার শক্তি নেই অন্য কোনো দেবতাদের। পাহাড়ের পাদদেশে তারা শ্বেত পাথরের বিচিত্র কারুকাজ করা একটা মন্দির গড়েছিল। সেখানে বছরে একবার 12 জোড়া তরুণ তরুণীকে বলি দেওয়া হতো গাটানোথোয়ার সন্তুষ্টির জন্য। দেবতার পুজোর জন্য মহাপুরোহিত ইমাস মোর নেতৃত্বে রাজধানীতে গড়ে উঠেছিল এক পুরোহিত সমাজ। শক্তিধর এই পুরোহিতরা মু অঞ্চলের সর্বেসর্বা হয়ে উঠেছিল। তাদের শাসনে ইয়াডিৎখো পর্বতের ত্রিসীমানায় পা দেওয়ার সাহস ছিল না মু দেশের কোনো বাসিন্দার। অবশেষে লোহিত চন্দ্রের বছরে জুনজুর হিসেব মতো 1,73,148 খ্রিস্টপূর্বাব্দ সেই নিয়মের ব্যতিক্রম হয়। ব্যতিক্রমটা ঘটান দেবী শুভ নিশুরাথের মন্দিরের তাইয়োক নামে এক দুঃসাহসী পুরোহিত। বিচিত্র সব স্বপ্নে তিনি বর্তমান আর অতীতের বহু ঘটনা দেখতে পেতেন। আস্তে আস্তে তার বিশ্বাস হয় শয়তান দেবতা গাটানোথোয়ার বিরুদ্ধে মানুষ বিদ্রোহ করলে দেবী নিশুরাত, নুগ, ইয়েব আর সর্প দেবতা ইব তাদের সাহায্য করবেন। দেবী নিশুরাত স্বপ্নে তাকে এ অভিযানের জন্য দরকারি রক্ষা মন্ত্র দিয়েছিলেন। বলেছিলেন সে মন্ত্র সঙ্গে থাকলে গাটানোথোয়ার জাদু তাদের ওপর কাজ করবে না। সে মন্ত্র তাইয়োক লিখে নেন থাকন এর চামড়ার টুকরোয়। জুনজুর মতে তা ছিল অবলুপ্ত ইয়াকিত সরীসৃপের ছাল। এরপর ইউকথের ধ্বংসস্তূপ থেকে পাওয়া ধাতুর একটা চোঙে সেই মন্ত্র ভরে পোশাকের ভেতরে লুকিয়ে নিয়ে সে হানা দেয় গাটানোথোয়ার সমাধিতে। খবর পেয়ে গাটানোথোয়ার পুরোহিত সমাজ বাধা দেবার চেষ্টা করেছিল তাকে। বলেছিল এহেন আচরণ দেবতাকে অসন্তুষ্ট করবে, মৃত্যু নেমে আসবে গোটা মু দেশে। কিন্তু সে দেশের মানুষ সেই প্রথম আশার আলো দেখেছে অত্যাচারী রাক্ষস দেবতার শাসনের বিরুদ্ধে। তারা রুখে দেয় পুরোহিত সমাজের সব বাধাকে। এমনকি পুরোহিতদের হাতের পুতুল রাজাও নিজে রুখে দাঁড়ান তাইয়োগের পক্ষ নিয়ে। উপায়ন্ত না দেখে পুরোহিতরা এবার অন্য পথ নেয়। তাইয়োগের মন্দিরে এক রাতে হানা দিয়ে তারা ঘুমন্ত তরুণের পোশাকের মধ্যে রাখা চোঙের থাগনের টুকরো বদলে দেয় অন্য একটা অকেজো মন্ত্র লেখা টুকরোর সঙ্গে। আসল মন্ত্রের থাগনটি তারা গোপনে রেখে দেয় নিজেদের কাছে, যাতে দূর ভবিষ্যতে কখনো গাটানোথোয়ার আক্রমণ ঘটলে তা থেকে নিজেদের বাঁচাবার কাজে লাগানো যায়। সে রাত্রে অন্য একটি চোঙে আসল মন্ত্রের থ্যাগনটি নিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েন প্রধান পুরোহিত ইমাস মো। তিনি জানতেন এরপর কি ঘটতে চলেছে তাইয়োগের ভাগ্যে। এর কয়েকদিন পর পবিত্র নভাগ্নি দিবসে, এই নামটির অর্থ জুনজু অনুমান করতে পারেননি। দেশ জোড়া পূজাপাঠ আর মঙ্গল কামনার মধ্যে তাইয়োগ ইয়াডিৎখো পর্বতের চড়াই ধরে এগিয়ে যায়। মেঘের ফাঁকে ফাঁকে পাহাড় বেয়ে উঠে একসময় চিরকালের জন্য অদৃশ্য হয়ে যায় সে। পরদিন সে অঞ্চলের কিছু অনুভূতিপ্রবণ মানুষ দাবি করেছিল তারা মৃদু ভূকম্পের টের পেয়েছে। ভয়াবহ কিছু স্বপ্ন এসে ঘুম ভাঙিয়ে দিয়েছিল তাদের। কিন্তু
দেশের বাকি লোকজন তাদের বিশ্বাস করেননি। দীর্ঘদিন টাইয়োগের জন্য অপেক্ষা করেছিল মুয়ের বাসিন্দারা, কিন্তু সে ফিরে আসেনি। এর অনেক কাল পরে প্রধান পুরোহিতের চুরির খবর প্রকাশ্যে এলেও ততদিনে গাটানোথোয়ার ভীতি এতটাই গভীর হয়ে গেঁথে বসেছিল মানুষের মধ্যে যে দ্বিতীয়বার সে চেষ্টা করেনি আর কি। এরপর যুগ যুগান্ত কেটে যায়। সাম্রাজ্যের উত্থান পতনের মধ্যে দিয়ে গাটানোথোয়ার উপাসক কণাদের জীবন এগিয়ে চলে। অবশেষে এক ভয়াবহ ভূমিকম্পে সমুদ্রের আকাশ ছোঁয়া ঢেউয়ের গ্রাসে অতলে তলিয়ে যায় দেশ। কিন্তু সেই দানব ঈশ্বরের প্রবাদ হারিয়ে যায়নি। সমুদ্রের গ্রাস থেকে বেঁচে যাওয়া কিছু মানুষ টিকে ছিল। তখনও জলে মাথা তুলে থাকা দেশের ছোট ছোট টুকরোর বুকে প্রাণে বেঁচে গিয়েছিল কিছু পুরোহিত। সমুদ্রের অতলে কোথায় তলিয়ে আছে গাটানোথোয়ার সমাধি তা তারা জানত না, তবু তারা ভয় পেত। হয়তো কখনো ফের সমুদ্র থেকে মাথা তুলবেন তিনি। তাই সেই সব দ্বীপের আকাশে সেই পুরোহিতদের বংশধরের নেতৃত্ব প্রায়ই মাথা তুলত যাগযজ্ঞের ধোঁয়া হিসেবে। বিচিত্র বাজনার তালে তালে চলত অকল্পনীয় নিষ্ঠুর বলিদান। তবে সে পুজো হতো অত্যন্ত গোপনে, কারণ পৃথিবীর নতুন সমাজ এই প্রবাদে বিশ্বাস করে না। শুধু সমাজের সঙ্গে সঙ্গে পৃথিবীর নানা কোণে ছড়িয়ে পড়া মুষ্টিমেয়রা বিশ্বাস করত দেশের প্রধান পুরোহিতের বংশের কোনো অজানা শাখার হাতে রয়ে গেছে দেবী নিশুরাথের দেওয়া সেই আসল মন্ত্র। গাটানোথোয়ার গোপন উপাসনা প্রচলিত ছিল আটলান্টিস এবং লো মালভূমির সভ্যতায়। ভূগর্ভস্থ সাম্রাজ্য কনইয়ানে সম্পর্কিত প্রাচীন প্রবাদেও এই বিশ্বাসের ইঙ্গিত দিয়েছে তার কালো পুঁথি। ঐতিহাসিক যুগে এসে এ বিশ্বাস গেড়ে বসেছিল মিশর, সালদায়া, পারস্য, চীন ও আফ্রিকার সেমেটিক সাম্রাজ্যে, কিংবা অন্য গোলার্ধে মেক্সিকো আর পেরুতে। ইউরোপের ডাকিনী বিদ্যা চর্চার ওপরে এই তন্ত্রের গভীর প্রভাব উল্লেখ রয়েছে তার বইতে। রেনেসাঁ পরবর্তী যুগে এ বিশ্বাসের দানা শাখা প্রশাখা সভ্য সমাজের আক্রমণে প্রায় অবলুপ্ত হয়ে গেলেও একেবারে মুছে যায়নি। দূর প্রাচ্যে কিংবা প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের পলিনেশীয় আরোয়ে এই উপত্যকায় তার পদচিহ্ন আজও দেখা যায়। এই উপাসকদের কিছু গোষ্ঠীর সঙ্গে সম্ভবত যোগাযোগ হয়েছিল যুগ। বইতে তার কিছু ইশারা রয়েছে। এর ফলে সেই অদেখা অপদেবতার ভয়াল চেহারা সম্পর্কে একটা ধারণা তার গড়ে উঠেছিল। সেই সঙ্গে চুরি যাওয়া মন্ত্রটা কোথায় থাকতে পারে এবং কখন তা কাজে লাগতে পারে সে বিষয়ে জুঞ্জু কিছু অনুমান রেখেছে। সেগুলো পড়তে গিয়ে বারবার একটা অজানা ভয় ছুঁয়ে গেছে আমাকে। ডুসেলডর্ফের এই পণ্ডিতের অদ্ভুত একটা ক্ষমতা ছিল, কিছু না বলেও ভয়ানক ইঙ্গিত দিয়ে যাবা। লেখাটা পড়তে পড়তে ইচ্ছের বিরুদ্ধেই বারবার শিউরে উঠছিলাম। কখনো যদি সেই অপদেবতা ফিরে আসে, তখন পাথরের আবরণে নতুন করে অসংখ্য মানব শরীরের বন্দী হবার কথা ভেবে বুঝতে পারছিলাম প্রকাশের পর
কেন বারবার এই বইকে নিষিদ্ধ করা হয়েছে বিভিন্ন দেশে। শেষমেশ তা প্রকাশিত হলেও অধিকাংশ জায়গায় মুছে দেওয়া হয়েছে বইয়ের মুখ থেকে। প্রশান্ত মহাসাগরের বুকে হঠাৎ মুখ জাগানো দ্বীপটা যে ফের তলিয়ে গেছে, সে কথা ভেবে একটা অযৌক্তিক আরাম পাচ্ছিলাম। আবার এ ঘটনা নতুন মোড় নিল 1932-এর বসন্তে। পৃথিবী জুড়ে হঠাৎই বেড়ে ওঠা ডাকিনী বিদ্যার চর্চার বিরুদ্ধে পুলিশি কারবারের খবর আসতে শুরু করে। ব্যাপারটা লক্ষ্য করে একটু আশ্চর্য হয়েছিলাম, কারণ সাধারণত নিজেদের আড়াল রেখেই এই জাতীয় গোষ্ঠীরা কাজ করে। মাস দুয়েকের মধ্যে এটা পরিষ্কার হয় যে ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়, কোনো কারণে হঠাৎ করেই অতি সক্রিয় আর সাহসী হয়ে উঠেছে এরা। ঘটনাগুলোর সঙ্গে ক্যাবেটের লিপি বা জুঞ্জুয়ের কালো পুঁথির যোগাযোগের কথা এমনি কারণ মাথায় আসা উচিত নয়, কিন্তু প্রায় প্রতিটি গোষ্ঠীর মধ্যে মন্ত্রে উচ্চারিত কয়েকটা শব্দ সংবাদ মাধ্যমের নজর কেড়েছিল। সেগুলো হলো গাটাস্থা, টানথোয়া, টানথা, গাটান এবং গাটানথা। লড়ার প্রবন্ধের প্রথম ক্যাবেটে অংশতন্ত্র বিশেষের চিঠি আসত, কিন্তু এক্ষেত্রে তাদের সহায়তা ছাড়াই আমি মিলটা ধরতে পারছিলাম। জুঞ্জুয়ের গাটানথোয়ার নামটাই ঘুরে ফিরে আসছে পৃথিবীর নানা জায়গায় ছড়িয়ে থাকা বিভিন্ন জনজাতির গোপন ডাকিনী সাধনায়। রিপোর্টগুলোতে আরও একটা সন্দেহজনক কথা বারবার ঘুরে আসছিল। সুদূর মেরু এলাকা থেকে দক্ষিণের দ্বীপপুঞ্জ অবধি নানা জায়গায় ঘটে চলা এ জাতীয় ঘটনার রিপোর্টে বারবারই উঠে আসছিল কোনো একটা হারানো ইঙ্গিত, হারানো লিপির, আর তার সঙ্গে জড়িয়ে থাকছিল একটা নাগাপ। আরো একটা নাম উচ্চারণে ঘুরে ফিরে আসছিল এই রিপোর্টে, টক টিয়ক ইয়ক ইয়োপ। ইয়োপ। প্রতিটি উচ্চারণই সন্দেহজনকভাবে ইঙ্গিত করছিল কালো পুঁথির ডাইয়োগ নামটার দিকে। জিজ্ঞাসাবাদের সময় দেখা যাচ্ছিল নানা ভাষাভাষী বিভিন্ন প্রজাতির মানুষের এ নামের অর্থর ব্যাপারে কিছু অন্ধবিশ্বাস জড়িয়ে আছে। যেমন, যে দেখছে আসল মুখ জীবন্ত পাথর, যুগান্তরের স্মৃতিবাহ, বা নাগো যে লিপির খবর জানে তাই উদ্ধার করবে। বলা বাহুল্য, পরস্পর সম্পর্কহীন এইসব বিশ্বাসকে প্রথমে এক সুতোয় গাঁথা যায়নি, তবে অদ্ভুত কিছু যে একটা ঘটে চলেছে সেটা আস্তে আস্তে সকলেই টের পাচ্ছিল। আপাত সম্পর্কহীন বিষয়গুলোর মধ্যে যোগাযোগটা ধরে ফেলতে তাই আমার তন্ত্রমন্ত্র বিশারদ বন্ধুরা বা এলাকার সংবাদ মাধ্যমের বেশি দিন সময় লাগে। ফলে ফের একটা হট্টগোল নতুন করে বেঁধে উঠল। তার সঙ্গে ফের একবার বেড়ে উঠল ক্যাবেটের হুজুগে দর্শনার্থীর সংখ্যা। তবে এই দ্বিতীয় পর্যায়ে মিউজিয়ামের কর্মচারীরা একটা বিষয় আমার নজরে আনে। দর্শনার্থীদের মধ্যে এশীয় আর অন্যান্য অইউরোপীয় লোকজনের সংখ্যা দ্রুত বাড়ছে। এদের পোশাক আশাক, আচার আচরণ আলাদা, ফলে সহজেই তা কর্মচারীদের চোখে টানে। এরপর পাহারাদাররা যখন এসে খবর দিতে শুরু করলো, ভিড় কম থাকলে এদের মধ্যে অনেকে মমিটার কাছে গিয়ে প্রণাম করছে আর বিড়বিড় করে মন্ত্রতন্ত্র পড়ছে। তখন একরকম ঠিকই করে ফেললাম যে জিনিসটাকে সরিয়ে দেব। একজন পাহারাদার তো একদিন ভয়ে কাঁপতে কাঁপতে এসে বলে, কাচের আলমারির ভেতরে
মমিটার হাতের হাড্ডিসার আঙুলগুলো সে সামান্য নড়তে দেখেছে। তবে শেষমেশ কয়েকটা লোকের পাগলামির দায়ে অন্য দর্শকদের বঞ্চিত করা অনুচিত হবে, তাই মমিটাকে আর সরানো হয়নি। সেপ্টেম্বরের শেষাশেষি যখন উদ্ভট দর্শকের আনাগোনা কমে এসেছে, সেই সময় প্রথমবার মমিটাকে চুরির চেষ্টা হয় আলমারির কাঁচ কেটে। অবশ্য ঠিক সময় পাহারাদাররা এসে পড়ায় চোর ধরা পড়ে যায়। লোকটা পলিনেশিয়ান। তদন্তে দেখা গেল হাওয়াই অঞ্চলে তন্ত্রচর্চার নামে জঘন্যতম কিছু খুনের অভিযোগ আছে তার নামে। তার আস্তানায় তল্লাশি চালিয়ে কিছু কাগজপত্র উদ্ধার করা হয়। তাতে একরাশ চিত্রলিপি আঁকা ছিল। এর সঙ্গে জুনজুয়ের বই আর ক্যারেটের লিপির বেশ কিছু চিত্রাক্ষরের সাদৃশ্য ছিল। তবে শত চেষ্টাতেও এ ব্যাপারে তার মুখে কুলুপ খোলা যায়নি। পরের সপ্তাহেই আলমারির তালা ভেঙে মমিটাকে ছোবার চেষ্টা করতে যায় এক সিংহী মাল্লা। এক্ষেত্রেও তদন্তে উঠে আসে শয়তান উপাসক এক গোষ্ঠীর সঙ্গে তার নিবিড় সম্পর্কের খবর। জবানবন্দি চলাকালীন এও মুখ খোলেনি, শুধু মাঝে মাঝে বিড়বিড় করে তিয়ক শব্দটা মন্ত্র বলার মতো উচ্চারণ করেছিল। বলা বাহুল্য, এই দুটো ঘটনা খবরের কাগজে নতুন করে তুফান তুলে দেয়। পলিনেশিয়া থেকে সিংহল অবধি মমি চোরদের আন্তর্জাতিক চক্র কিংবা প্রাণ পাচ্ছে 2 লক্ষ বছরের মন। এই জাতীয় চমৎকার খবরের কল্যাণে ফের একবার দর্শকদের বন্যা হতে শুরু হয় ক্যাবটে। এই 3 নম্বর বন্যার সময় একটা নতুন গুজব চালু হয়। দর্শকদের মধ্যে অনেকেই ফিসফিস করতে শুরু করেন যে মমিটা সত্যি তার অবস্থান বদলাচ্ছে একটু একটু করে। মূলত এই গুজবের একটা সমাধানে পৌঁছাবার জন্য এরপর আমি মমিটাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা শুরু করি এবং অক্টোবরের মাঝামাঝি এসে আমিও নিশ্চিত হই কোনো অজ্ঞাত রাসায়নিক প্রক্রিয়া বা খোলা হাওয়ার সংস্পর্শে এসে মমিটার কঠিন পাথুরে চামড়া নরম হয়ে উঠেছে। খুব সূক্ষ্মভাবে বদলে চলছে তার হাত আর পায়ের অবস্থা, আর ভয়ে বিকৃত মুখের পেশিগুলো। কিন্তু প্রায় 50 বছর খোলা হাওয়ায় থাকবার পর হঠাৎ এমনটা ঘটা কিছু আশ্চর্য। সংরক্ষণ বিভাগের ডক্টর মুরকে খবর দিতে তিনি এসে ভালো করে মমিটাকে পরীক্ষা করে জানালেন শরীরটা কিছুটা নরম হয়ে উঠেছে। সম্ভাব্য পচনের আশঙ্কায় তিনি ওষুধ এনে তার গায়ে স্প্রে করেন। তবে অমূল্য দ্রষ্টব্যটি নষ্ট হয়ে যেতে পারে এই আশঙ্কায় তিনি এর বেশি কোনো পদক্ষেপ নিতে বিরত থাকেন। খবরের কাগজে এ নিয়ে কিছু হইচই হওয়ার পর মিউজিয়ামে দর্শকদের ওপর 2 রকম প্রভাব পড়েছিল। স্থানীয় দর্শকরা হঠাৎ করেই মিউজিয়ামের চৌহদ্দিকে এড়িয়ে যেতে শুরু করে, কিন্তু ভিড় বেড়ে ওঠে ভিনদেশি পর্যটকদের। নভেম্বরের 18 তারিখে এক পেরুভিয়ান দর্শক মমির সামনে হঠাৎ মৃগী রোগে আক্রান্ত হয়। হাসপাতালের বিছানায় শুয়ে তিনি জানান মমিটিকে তিনি চোখ খুলে তাকাবার চেষ্টা করতে দেখেছেন। এই ঘটনার পর আমি আদেশ জারি করি যে কোনো দর্শক মমির সামনে 1 মিনিটের বেশি দাঁড়াতে পারবেন না। নভেম্বরের 24 তারিখে মিউজিয়াম বন্ধ হবার পর একজন রক্ষী মমিটিকে প্রথম সামান্য চোখ খুলতে দেখে। ডক্টর মুরকে সঙ্গে সঙ্গেই ডেকে পাঠানো হয়। তিনি এসে মমিটিকে পরীক্ষা করতে গিয়ে হাতে ছোঁয়া লাগায়। সেটি ফের চোখের পাতা বন্ধ করে নেয়। সেটিকে সামান্য নাড়াচাড়া করে কোনো ফল হয়নি।
এবং ক্ষতির আশঙ্কায় ডক্টর মুর বেশি চেষ্টা না করে আমাকে টেলিফোনে বিষয়টা জানান। শুনে মুখে প্রকাশ না করলেও একটা অজানা ভয় আমার মনে ছড়িয়ে পড়ছিল। আমি যা জানি ডক্টর মুর তা জানেন না। একটা অতি প্রাচীন অজানা অস্তিত্বের ছায়া যেন আমি অনুভব করতে পারছিলাম। পয়লা ডিসেম্বর, বৃহস্পতিবার মাঝরাতের কিছু পরে গোটা ঘটনাটা তার ভয়াবহ পরিণতিতে পৌঁছায়। রাত 1টা কিছুর পর হঠাৎ মিউজিয়ামের ভেতর থেকে একটা বুক ফাটা আর্তনাদের শব্দ ভেসে আসে। প্রতিবেশীদের কেউ কেউ শব্দটা পেয়ে পুলিশকে ফোন করে। আমরাও খবর পেয়ে ছুটে আসি। পুলিশের একটা দল মিউজিয়াম চত্বরকে ঘিরে ফেলেছে। অন্য একটা দলকে নিয়ে আমরা মিউজিয়ামের ভেতরে ঢুকে আসি। দরজা পেরিয়েই প্রধান করিডরে আমরা রাত পাহারার রক্ষীকে মৃত অবস্থায় পাই। পরীক্ষা করে দেখা যায় তাকে শ্বাসরোধ করে মারা হয়েছে। তার গলায় তখনও এশীয় পাটের দড়ির কিছু অংশ বাঁধা ছিল। বোঝা যায় সমস্ত সাবধানতা সত্ত্বেও কোনো দুষ্কৃতী অবশেষে মিউজিয়ামে হানা দিতে সফল হয়েছে। তবে গোটা অন্ধকার বাড়িটাতেই আমরা ছাড়া আর কোনো প্রাণীর সাড়া ছিল না। এরপর মিউজিয়ামের সমস্ত লাইট জ্বালিয়ে দিয়ে আমরা দোতলার প্রদর্শন কক্ষের দিকে এগিয়ে যাই। এর পরবর্তী ঘটনাগুলো সংবাদ মাধ্যমকে জানানো হয়নি। পুলিশ ও জাদুঘর কর্তৃপক্ষ একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছিল যে এর পরবর্তী ঘটনাগুলো সংবাদ মাধ্যমকে জানানো হয়নি। পুলিশ ও জাদুঘর কর্তৃপক্ষ একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছিল যে এর পরের ঘটনাগুলো পৃথিবীর অতীত ইতিহাস সম্বন্ধে যে ইঙ্গিত দিয়েছে তা জনসমক্ষে আনলে তার ফল বিপজ্জনক হতে পারে। প্রদর্শন কক্ষের উজ্জ্বল আলোয় আমরা সেখানে 2জন মানুষকে পড়ে থাকতে দেখি। রাত প্রহরীর খুনের জন্য মৃত্যুদণ্ডই তাদের প্রাপ্য হতো, কিন্তু সে শাস্তি আর তাদের দেওয়ার অর্থ ছিল না, কারণ তারা তার চেয়েও বহু গুণ ভয়াবহ মূল্য তখন চুকিয়েছে। মমিটার আলমারির একেবারে সামনে পড়েছিল একজন বার্মিজের শরীর। আলমারির কাঁচটা কেটে ফেলা হয়েছে। পড়ে থাকা বার্মিজের হাতে ধরা ছিল মমির সঙ্গে পাওয়া লিপিটার সঙ্গে প্রায় হুবহু একরকম আরেকটা লিপি, যদিও পরে দুটো লিপির মধ্যে কিছু সূক্ষ্ম তফাৎ বিশেষজ্ঞদের নজরে পড়েছিল। তার মুখে যে নারকীয় ভয়ের ছাপ ছিল তার থেকে বেশ বোঝা যাচ্ছিল ওই ভয়েই তার মৃত্যু হয়েছে। তবে তার কাছাকাছি পড়ে থাকা ফিজিয়ান মানুষটার মৃতদেহটা আমাদের চমকে দিয়েছিল। একজন পুলিশ নিচু হয়ে তার শরীরটা ছুঁয়েই একটা আর্তনাদ করে পিছিয়ে আসে। অবশ্য এমনিতেই লোকটা একসময় কালো ছিল। আতঙ্কিত মুখটায় ছড়িয়ে থাকা ধূসরতার ছাপ, তার হাতে ধাক্কাকে ঠং ঠং করে নড়ে চলা ইলেকট্রিক টর্চটা আমাদের লক্ষ্য করা উচিত ছিল, তবু আমরা প্রথমে তা বিশ্বাস করতে চাইনি। এবারে আমরা প্রত্যেকেই নিচু হয়ে তাকে ছুঁয়ে দেখলাম। খানিক আগেও যে সুসমর্থ গুন্ডা ছিল সে এখন একটা নিথর পাথরের মূর্তি হয়ে গেছে। তবে আতঙ্কের তখনও শেষ হয়নি। ভাঙা আলমারিটার মধ্যে মমিটার দিকে চোখ ঘুরিয়ে আমরা দেখলাম তা আর সোজা হয়ে দাঁড়িয়ে নেই। বিচিত্র ভঙ্গিতে সামনের
দিকে ঝুঁকে পড়েছে তার শরীরটা। মুখ থেকে সরে গেছে হাড় সর্বস্ব হাত দুটো। আর ঈশ্বর আমাদের রক্ষা করুন, তার বড় বড় চোখ দুটো খুলে গেছে। শূন্য অর্থহীন দৃষ্টি নিয়ে অকেজো চোখ দুটো তাকিয়ে আছে মাটিতে পড়ে থাকা দুটো মৃতদেহের দিকে। ঠিক এই সময় একটা বিচিত্র আড়ষ্ট ভাব আমাদের ছেয়ে ফেলতে শুরু করেছিল। খানিক বাদে অবশ্য নতুন লিপিটা আমরা একে অন্যের হাতে নিয়ে দেখেছি। তখন সে আড়ষ্ট ভাবটা কেটে গিয়েছিল। মাঝে মাঝে মমিটার চোখ দুটো আমায় ওটার দিকে টানছিল। তার তারা দুটো অনেকটা বড় হয়ে খোলা। কাছে গিয়ে সেগুলোর দিকে নিবিষ্ট হয়ে তাকাতে হঠাৎ একটু শিউরে উঠলাম। তারপর আমি তাড়াতাড়ি নিচের অফিসে গিয়ে একটা 2 সেলের শক্তিশালী বিবর্ধক হাতে নিয়ে ফিরে এলাম মমিটার সামনে। মারা যাবার বা কোমায় চলে যাওয়ার মুহূর্তে একটা মানুষ যা দেখে তার ছবি তার রেটিনায় পাকাপাকি ভাবে ছাপ ফেলে যায়, এরকম একটা তত্ত্ব আছে। সেটা আমি কোনো কালে বিশ্বাস করিনি, কিন্তু তার মনের মধ্যে দিয়ে রেটিনায় তাকিয়ে আমি নিশ্চিত হয়েছিলাম সেখানে এই উজ্জ্বল ঘরটার প্রতিবিম্ব ছাড়াও আরো কিছু একটা আছে। একটা হালকা রেখা চিত্রের মতো রয়ে গেছে তার প্রাচীন অক্ষিপটে। হালকা ছবিটা মিলিয়ে যাচ্ছিল দ্রুত। সাবধানে, খুব সাবধানে আমি একজন সঙ্গীকে তার চোখে একটা শক্তিশালী আলো ধরতে বলে আমার যন্ত্রের লেন্স দুটোকে আগু পিছু করতে লাগলাম। খানিক বাদে লেন্সে চোখ লাগিয়ে একেবারে স্থির হয়ে গেলাম আমি। ফোকাসে এসেছে আলোকিত রেটিনা। আমায় ঘিরে থাকা মানুষগুলো তখন আমার মুখ থেকে বেরিয়ে আসা অবিশ্বাস্য কথাগুলো স্তম্ভিত হয়ে শুনছিল। কারণ আমি 1932 সালে একজন আমেরিকান। তখন এক প্রাচীন মমির চোখের রেটিনায় দেখতে পাচ্ছি তার লাখো বছর আগের অন্তিম মুহূর্তটার ছবি। একটা বিরাট পাথরের ঘর। মনে হচ্ছিল আমি যেন তার এক কোণ থেকে দেখছি দৃশ্যটাকে। তার দেওয়ালে আঁকা পাশবিক ছবিগুলো এই ঝাপসা হয়ে যাওয়া প্রতিবিম্বর মধ্যে থেকে উঠে এসে ও বুকে কাঁপন ধরায়। না, এ ছবির সৃষ্টিকর্তারা এদের আঁকার সময় কোনো পার্থিব জীব সম্ভবত দেখেনি। দর্শকের দিকে হিংস্র কুটিল চোখে তাকিয়ে থাকা এই ছবিদের ভয়াল চেহারায় পার্থিবত্বের ছাপ নেই কোনো। ঘরটার ঠিক মাঝখানে মেঝের গায়ে একটা অতিকায় দরজা। দরজাটা ঠেলে একটা অতিকায় ঝাপসা চেহারা উঠে আসছে ওপরের দিকে। এতক্ষণ আমি মমির ডান দিকে চোখটা দেখছিলাম। ঝাপসা চেহারাটাকে আমি এবার তার অন্য চোখের ওপর আমার লেন্স ফেলে ফোকাস করলাম। যদি জিনিসটার একটা পরিষ্কার ছবি পাওয়া যায় সেই আশায়। প্রায় সঙ্গে সঙ্গে দ্রুত মিলিয়ে আসতে থাকা সেই ছবিটা আমার চোখে ঝাঁপ দিয়ে এলো। তাকে না দেখাই বোধহয় ভালো ছিল আমার কাছে। সেই সাক্ষাৎ নরকের বাসিন্দার অতিকায় আবছায়া চেহারাটা এক মুহূর্তের জন্য দেখে আমি একটা চিৎকার করে অজ্ঞান হয়ে পড়েছিলাম মেঝের উপর। একটু পরে নিজেকে সামলে নিয়ে আমি ফের চোখ রাখলাম তার চোখে, কিন্তু ততক্ষণে প্রায় মিলিয়ে এসেছে তার রেটিনার ছাপ। প্রদর্শন কক্ষ ছেড়ে নিচে আমি আমার অফিসে যাবার পরেও
প্রায় ঘন্টা খানেক লেগেছিল আমার নিজেকে সামলে নিয়ে কি দেখেছি মমির বাঁ চোখের রেটিনায় তার বিবরণ দিতে। সেই সঙ্গে দ্বিতীয় যে জিনিসটা অনুভব করেছিলাম তার চোখে চোখ রাখবার মুহূর্তে, তার কথা আমি কাউকে বলিনি। এখন এ লেখা লিখতে গিয়ে আমার গায়ে কাঁটা দিচ্ছে। সেখানে আমি একটা চেতনার উপস্থিতি টের পেয়েছিলাম, সময়ের সমুদ্রে ওপার থেকে। তার চোখের মধ্যে বাসা করে থাকা একটা অস্তিত্বের ছবি, একটা ভাষাহীন আক্রমণ শানাচ্ছিল আমার চেতনায়। সরাসরি আমার চেতনাকে ছুঁয়ে ফেলবার চেষ্টা করছিল তার অমানবিক শক্তি নিয়ে। বস্তুটা কুৎসিত, অতিকায়, অজস্র সুমুরওয়ালা তলতলে একটা মাথা, অক্টোপাসের মতো চোখ, থলথলে জেলি পাহাড়ের মতো শরীরটা নিয়ে সংবাদ মাধ্যমকে আমরা এই ঘটনার সবকিছু জানাই। এরপর ফিজিয়ান শরীরটাকে অটোপসিতে যখন দেওয়া যায়, তার শরীরের অন্যান্য সমস্ত যন্ত্রপাতি সেই পাথরের আবরণে অবিকৃত রয়েছে। তখন আমাদের অনুরোধে সংবাদ মাধ্যম তা জনতার কাছে প্রকাশ করেন। এরপর মূল মমিটিকে প্রদর্শনশালা থেকে সরিয়ে মিউজিয়ামের ল্যাবে নিয়ে যাওয়া হয়। সেখানেও এটিকে চুরি করবার একটা ব্যর্থ চেষ্টা হয়েছিল, কিন্তু পুলিশ সতর্ক থাকায় চোর ধরা না পড়লেও চেষ্টাটা ব্যর্থ হয়। এখানে এই ঘটনার শেষ হলে আমি খুশি হতাম, কিন্তু তা হয়নি। আরো একটু বাকি আছে। জানি সেদিন মিউজিয়ামে যা ঘটেছে বা এরপর যে ঘটনার কথা আমি লিখতে চলেছি, সেগুলো হঠাৎ করে সাধারণ মানুষের কাছে পৌঁছালে পৃথিবী জোড়া একটা হিস্টিরিয়া সৃষ্টি হবে। তবুও কষ্ট হলেও সব কিছু লিখে রাখছি আমি। এ যন্ত্রণার দায়িত্ব আমি নিজে থেকেই নিজের কাঁধে তুলে নিচ্ছি, কারণ এই ঘটনায় যত মানুষ, যত বিশেষজ্ঞ জড়িয়েছে, এখনো অবধি তাদের মধ্যে একমাত্র আমার কাছেই সবগুলো সুতো রয়েছে। তাই একমাত্র আমি অনুমান করতে পারি মমিটার খুলে যাওয়া চোখে চোখ রেখে কি দেখে সেই অন্ধকার ঘরে পাথর হয়ে গিয়েছিল সেই ফিজিয়ান চোখ। কেনই বা তার হাতে ধরা লিপিটার কল্যাণে পাথর হওয়া থেকে বেঁচে গিয়েছিল ভয়ে হার্ট ফেল করা বার্মিজ। কাঁচ কেটে লিপিটা তার শরীরে ছোঁয়ানো মাত্র লাখো বছর বাদে খুলে গিয়েছিল চোখ দুটো। তাদের রেটিনায় ছাপ ফেলে যাওয়া ছবিটা তখনও সতেজ ছিল, তখনও হাওয়ার স্পর্শে আবছা হলেও মিলিয়ে যাওয়া শুরু করেন তা। আজও হয়তো এই ঘটনাটা সাধারণ মানুষকে জানানো উচিত নয়, কিন্তু হয়তো শিগগিরই কখনো মানুষের এই জ্ঞানের প্রয়োজন হবে। সেই ভয়ঙ্কর অভিশাপের কালো ছায়া আমি দেখতে পাচ্ছি। যদি আমার অনুমান সত্যি হয়, তার সঙ্গে যুঝবার জন্য এই জ্ঞানের প্রয়োজন হবে মানব সভ্যতার। তবে যাক সে কথা, এই ঘটনার শেষটুকু বলি। 8ই ডিসেম্বর মিউজিয়ামের দুর্ঘটনার এক সপ্তাহ পরে বিখ্যাত ফিজিওলজিস্ট মিনোট আর মিউজিয়ামের তরফে ডক্টর মু মমিটিকে ব্যবচ্ছেদের জন্য তৈরি হন। সেই এক সপ্তাহে আরো একটু নরম হয়ে এসেছিল মূর্তিটা।
মাঝে মাঝে তার চোখের মনি জায়গা বদলাচ্ছিল। মমিটাকে পরীক্ষা করবার জন্য নাড়াচাড়া শুরু করে তা এখান ওখান থেকে ভেঙে যেতে শুরু করে। এতে ডক্টর মিনট চিন্তিত হয়ে ওঠে। আরো ক্ষতি হয়ে যাবার আগেই সেটিকে ব্যবচ্ছেদ করে তার পর্যবেক্ষণের জন্য তৈরি হন। পাথরের আবরণ সরিয়ে ডক্টর মিনটের ছুরির প্রথম টান দেবার সঙ্গে সঙ্গে আমরা বিস্ময়ে চিৎকার করে উঠেছিলাম, কারণ কাটা জায়গাটা দিয়ে গল গল করে বের হয়ে এসেছিল খানিকটা রক্ত। 2 লক্ষ বছর পর। এরপর কয়েকটা দক্ষ টানে শরীরটাকে খুলে ফেলবার পর দেখা যায় তার অধিকাংশ যন্ত্রপাতি অক্ষত রয়ে গেছে। বিকেল 3:30-এর সময় অবশেষে মমিটির খুলি কাটা শুরু হয়। এর 10 মিনিট পরে আমাদের স্তম্ভিত দলটা ফিস ফিস করে মন্ত্রগুপ্তের প্রতিজ্ঞা করি। এমনকি সেই পরীক্ষাগারে হাজির 2 সাংবাদিকও বিনা প্রতিবাদে সে প্রতিজ্ঞা করেছে এবং তা বজায়ও রেখেছে। কারণ খুলিটার ভেতরে আমরা একটা থরথর করে কাঁপা জীবন্ত মস্তিষ্ক দেখেছিলাম। শেষ হলো আমাদের আজকের গল্প সময়ের ওপারে। একটা কথা আছে, আমাদের প্রত্যেকের বুকের মধ্যে একটা করে নিজস্ব মিডল আর্থ আছে। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অর্পণ। এই রকমই আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। দেখা হচ্ছে পরের এপিসোডে।